2025 সালের এইচএসসি পরীক্ষার্থীরা তোমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রে শেষ একদিনে এ প্লাস পাওয়ার জন্য কি কি পড়বে কিভাবে পড়বে সেই বিষয়টি আজকে তোমাদের দেখিয়ে দিব। তো আজকে তোমাদের সাজেশন যে ফাইনাল সাজেশনটি দিয়ে দিচ্ছি এটি তোমরা একদিনে কভার করতে পারবা এবং এইভাবে যদি তোমরা পড়ো স্টেপ বাই স্টেপ তাহলে কিন্তু তোমরা কিন্তু পরীক্ষায় এ প্লাস নিশ্চিত করতে পারবা। এবং এখানে তোমাদের যে কয়টি অধ্যায় রয়েছে সেই কয়টি অধ্যায় থেকে বাছাইকৃতভাবে কয়েকটি অধ্যায় সিলেক্ট করে তারপরে কিন্তু তোমাদের দেখিয়ে দিব। পাশাপাশি প্রত্যেকটা অধ্যায়ের যে কমন কমন টপিকগুলো রয়েছে যে টপিকের উপরে তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে সেগুলো তোমাদের দেখিয়ে দিব। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নাই অবশ্যই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য তোমাদের এইচএসসি পরীক্ষার সকল সাজেশন পাশাপাশি পরীক্ষার পর তোমাদের ইউনিভার্সিটি ভর্তির এ টু জেড তথ্যগুলো কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবা। কাজেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথে দেখে নিতে পারো। সো দেখো এইচএসসি তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের যে সাজেশনটা সেই সাজেশনে তোমাদের মাত্র কয়েকটি অধ্যায় এখানে আমরা উল্লেখ করেছি। তো দেখতে পাচ্ছ এখানে 7টি অধ্যায় উল্লেখ করা আছে। তো এই 7টি অধ্যায় যদি তোমরা কভার করো তাহলে কিন্তু দেখা যাবে তোমাদের 8টা সৃজনশীল কিন্তু তোমাদের কমন পড়ে যাবে। তো যাই হোক তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমাদের মানববন্ধনটা প্রথমে দেখিয়ে দিই। তো তোমরা জানো যে তোমাদের পদার্থবিজ্ঞান পরীক্ষা রসায়ন পরীক্ষা বা তোমাদের গ্রুপ ভিত্তিক যেসব সাবজেক্টগুলো রয়েছে সেগুলোতে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা রয়েছে, যার কারণে তোমাদের 100 নম্বরের পরীক্ষার মধ্যে তোমাদের 75 নম্বরের মধ্যে পরীক্ষা হয়ে থাকে। তো তোমাদের সিকিউ অংশে কিন্তু তোমাদের 50 নম্বরের মধ্যে পরীক্ষা হয়ে থাকে এবং এমসিকিউ অংশে তোমাদের 25 নম্বরের মধ্যে পরীক্ষা হয়ে থাকে এবং প্র্যাকটিক্যাল নাম্বার থাকে তোমাদের 25 নাম্বার। তো তোমাদের আরেকটা কথা বলে নেই, তোমাদের এমসিকিউ এর জন্য কিন্তু তোমরা সময় পাচ্ছ 25টার জন্য 25 মিনিট। তো এজন্য তোমরা এমসিকিউগুলো কিভাবে কভার করবা, তোমরা যেগুলো জ্ঞানমূলক রয়েছে সেই এমসিকিউগুলো তোমরা আগে শেষ করবা এবং যে এমসিকিউগুলো ম্যাথ রয়েছে সেগুলো তোমরা পরে শেষ করবা, তা না হলে তোমরা পুরোপুরি কভার করতে পারবা না। বা অনেকের দেখা যাবে যে 25টা এমসিকিউ এর মধ্যে 15 থেকে 16টা এমসিকিউ কারেক্ট করতে পারবা, সময়ের অভাবে এরকম হতে পারে। আর তোমাদের সিকিউ এর ক্ষেত্রে তোমরা যেহেতু সময় পাচ্ছ 2 ঘন্টা 35 মিনিট মানে 155 মিনিট তোমরা সময় পাচ্ছ। এখানে এটাকে যদি তোমরা 5টা সৃজনশীলে যদি ভাগ করো তাহলে তোমরা 30 মিনিট করে ভাগ করলে তোমাদের 150 মিনিট হয় এবং 5 মিনিট তোমাদের এক্সট্রা থাকে। তো তোমরা যদি প্রত্যেকটা সৃজনশীলে 30 মিনিট করে সময় দাও তাহলে কিন্তু খুব সহজভাবে বা খুব ভালোভাবে কিন্তু সৃজনশীল কিন্তু তোমরা লিখতে পারবা। তো অন্য বিভাগে যারা রয়েছে বা তোমাদের অন্য সাবজেক্ট যেগুলো রয়েছে 7টা সৃজনশীল লিখতে হয় সেখানে কিন্তু তোমরা 20 মিনিট করে সময় পাও আর এখানে তোমরা 30 মিনিট করে সময় পাচ্ছ। এটা তোমাদের সায়েন্সের স্টুডেন্টদের জন্য একটা প্লাস পয়েন্ট। তো যাই হোক আমরা মূল আলোচনায় ফিরে আসি। তো দেখো এখানে তোমাদের প্রথমে আমরা দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করেছি। দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের একটি অথবা দুইটি সৃজনশীল তোমাদের কিন্তু থাকবে। তারপরে তোমাদের চতুর্থ অধ্যায় নিউটনীয় বলবিদ্যা, এখান থেকে তোমাদের একটি অথবা দুইটি সৃজনশীল থাকতে পারে। এখান থেকে প্রথমটা যদি দুইটা থাকে অর্থাৎ তোমাদের 2 নাম্বার অধ্যায় বা ভেক্টর থেকে যদি দুইটা সৃজনশীল থাকে তাহলে চতুর্থ অধ্যায় থেকে একটা সৃজনশীল থাকবে। আবার প্রথম অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় থেকে যদি একটা সৃজনশীল থাকে তাহলে এই চতুর্থ অধ্যায় থেকে দুইটা সৃজনশীল থাকবে। এইভাবে দুইটার মধ্যে যে কোনো দুইটা অধ্যায়ের মধ্যে একটা অধ্যায়ে কিন্তু দুইটা সৃজনশীল মাস্ট বি থাকবেই। তারপরে দেখো এখানে পঞ্চম অধ্যায়। তো পঞ্চম অধ্যায়ে তোমাদের কাজ শক্তি ও ক্ষমতা, এখান থেকে তোমাদের অবশ্যই একটা সৃজনশীল থাকবে। তারপরে তোমাদের ষষ্ঠ অধ্যায় হচ্ছে মহাকর্ষ ও অভিকর্ষ, এখান থেকেও তোমাদের একটা সৃজনশীল মাস্ট বি থাকবেই। তারপরে দেখো সপ্তম অধ্যায় হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম, এখান থেকেও তোমাদের মাস্ট বি একটা সৃজনশীল থাকবে। তারপরে অষ্টম অধ্যায় হচ্ছে পর্যায়ভিত্তিক গতি, এখান থেকেও তোমাদের মাস্ট বি একটা সৃজনশীল থাকবে। তারপরে দশম অধ্যায় আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব, এখানে গ্যাস সম্পর্কিত এবং গতি সম্পর্কিত কিন্তু তোমাদের একটি সৃজনশীল থাকবেই। তো এখন আমরা অধ্যায় ভিত্তিক যে টপিকগুলো রয়েছে যে টপিকের উপরে তোমাদের সৃজনশীলগুলো আসবে বা তোমাদের যে গ নাম্বার বা ঘ নাম্বার যে অঙ্ক আসে সেগুলো কোন টপিকের উপর বেশিরভাগ কমন রয়েছে সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি কোন কোন টপিকগুলো তোমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বা। তো ভেক্টরের ক্ষেত্রে দেখো এখানে তোমাদের সবচাইতে কমন হচ্ছে নদী ও স্রোতের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো তোমরা ভালোভাবে ক্লিয়ার করবা। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রায় প্রত্যেকটা বোর্ডে 23, 24, 18, 17, 16 প্রত্যেকটা বোর্ডে কিন্তু দেখা গেছে যে এই অঙ্কগুলা এসেছে।
যদি ভেক্টর থেকে প্রশ্ন করে তাহলে এই নদী ও স্রোত থেকে কিন্তু বেশিরভাগ প্রশ্ন করা হয়েছে সৃজনশীলের ক্ষেত্রে। তারপরে তোমরা দেখবা কোনটা ভেক্টরের ডট গুণন এবং ক্রস গুণন। তো এটা খুবই ইজি, তোমরা এটা খুব ভালোভাবে জানো। তো এটাও কিন্তু তোমরা খুবই ভালোভাবে কভার করে নিবা। এখানেও দেখতে পাচ্ছ ডট গুণন এবং ক্রস গুণন, এটাও কিন্তু বেশিরভাগ শিক্ষা বোর্ডে কিন্তু এসেছে বেশিরভাগ পরীক্ষায়। তো তোমাদের ঘ নাম্বারে যদি আসে নদী ও স্রোত থেকে, ঘ নাম্বারে আসবে ভেক্টরের ডট গুণন এবং ক্রস গুণন থেকে, এটা তোমরা শিওর থাকো। পাশাপাশি তোমরা ভেক্টরের লব্ধি, যোগ এবং বিয়োগ, তারপরে তোমাদের ভেক্টরের ক্যালকুলাস, এটা তোমরা দেখে নিতে পারো। তারপরে দেখো তোমরা নিউটনীয় বলবিদ্যা। এই নিউটনীয় বলবিদ্যা থেকে তোমাদের কোনটা কমন বেশি সবচাইতে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কোন টপিকের উপর তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো আসবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কৌণিক ভরবেগ, কৌণিক গতিশক্তি, কৌণিক ত্বরণ এবং বল। এখান থেকে কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু সৃজনশীল আসবেই, কারণ তোমরা যদি বিগত সালের প্রশ্নগুলো লক্ষ্য করো তাহলে দেখবা যে এখান থেকে বেশিরভাগ সৃজনশীল প্রশ্নগুলো এসেছে। তারপরে তোমরা জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ ও চক্র, এই টপিকটা তোমরা খুবই ভালোভাবে পড়ে নিবা, তাহলে দেখা যাবে যে এখান থেকে তোমাদের কমন পড়ে যাবে এই নিউটনীয় বলবিদ্যা থেকে। তারপরে তোমাদের যে টপিকগুলো রয়েছে সেগুলো তোমরা মোটামুটি কভার করে নিলেই চলবে। তারপরে পঞ্চম অধ্যায়ের দেখো কাজ, শক্তি ও ক্ষমতা। এখানে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে কৃতকাজ হচ্ছে একটা, আর একটা হচ্ছে তোমাদের ক্ষমতা। তো এই দুইটা অংশ থেকে কিন্তু তোমাদের বেশিরভাগ সময় সৃজনশীল এসে থাকে। তো তোমরা বোর্ড প্রশ্নগুলো লক্ষ্য করলে কিন্তু দেখবা যে এই দুইটা অংশ থেকে কিন্তু বেশি সৃজনশীল এসেছে। তারপরে তোমাদের বিভব শক্তি ও গতি শক্তি এবং কাজ, শক্তি, উপপাদ্য, এই দুইটা তোমরা ভালোভাবে পড়ে নিবা, কারণ বিভব শক্তি ও গতি শক্তি থেকে অনেক সময় প্রশ্ন চলে আসে। এটা তোমাদের গ নাম্বারে বেশিরভাগ প্রশ্ন থাকে। তো তোমরা এই বিভব শক্তি ও গতি শক্তি এটা তোমরা পড়ে নিবা। তো বেশি পড়ে নিবা তোমরা কৃতকাজ এবং ক্ষমতা, এইটুকু পড়ে নিলেই তোমাদের চলবে। তারপরে দেখো তোমাদের ষষ্ঠ অধ্যায় হচ্ছে মহাকর্ষ ও অভিকর্ষ। এখান থেকে একটা সৃজনশীল তোমাদের মাস্ট বি আসবেই, এবং এখানে তোমাদের যে গুরুত্বপূর্ণ টপিক রয়েছে সেই গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে দুইটা, একটা হচ্ছে অভিকর্ষ স্তরণ। তোমরা জানো যে অভিকর্ষ স্তরণ নিয়ে খ নাম্বার এবং গ নাম্বারে সৃজনশীলের প্রশ্ন কিন্তু প্রত্যেকবারই এসে থাকে। তোমরা অনেকে বেশিরভাগ স্টুডেন্টরা কিন্তু টেস্ট পেপার পড়েছ এবং বোর্ড প্রশ্নগুলো তোমরা দেখেছ। তো এখান থেকে তোমরা অবশ্যই পড়ে নিবা, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি টপিক এই অধ্যায়ের। তারপরে তোমাদের মুক্তিবেগ এবং উপগ্রহের গতি, এটাও কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এবং এই দুইটা টপিক থেকেই তোমরা দেখো যে বোর্ড প্রশ্নগুলোতে কিন্তু বেশিরভাগ প্রশ্ন এসেছে। তারপরে মহাকর্ষীয় প্রাবল্য ও বিভব, এখান থেকে মোটামুটি খ নাম্বারে এই প্রশ্নটা বেশি এসে থাকে। তো এখান থেকেও দেখতে পাচ্ছ যে তোমরা অনেক প্রশ্ন এসেছে। তো এই তিনটা টপিকের উপর তোমরা পড়বা, তার মধ্যে তোমরা অভিকর্ষ স্তরণ, মুক্তিবেগ ও উপগ্রহের গতি, এই দুইটা টপিক অনেক ভালোভাবে তোমরা পড়ে নিবা। তারপরে দেখো তোমাদের সপ্তম অধ্যায়ের পদার্থের গাঠনিক ধর্ম। এখানে তোমাদের প্রথম যেটা রয়েছে ইয়ং গুণাঙ্ক ও প্রযুক্তি বল, এটি কিন্তু তোমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এখান থেকে কিন্তু প্রত্যেক বছর এই অধ্যায় থেকে মাস্ট বি প্রশ্ন আসেই, অর্থাৎ একটা সৃজনশীল যদি এখান থেকে থাকে তাহলে অবশ্যই ইয়ং গুণাঙ্ক ও প্রযুক্তি বল থেকে তোমাদের কিন্তু একটা প্রশ্ন থাকে, সেটা গ নাম্বারে অথবা ঘ নাম্বারে থাকতে পারে। কাজেই তোমরা এই টপিকটা তোমরা কোনোভাবেই স্কিপ করবে না, এটা খুবই ভালোভাবে পড়ে নিবা। তারপর এই যে পয়সনের যে অনুপাত, এই সূত্রটা কিন্তু তোমরা খুবই ভালোভাবে পড়ে নিবা, এটা দিয়েও কিন্তু তোমাদের অঙ্ক আসে। কাজেই তোমরা এই অধ্যায়ে পদার্থের গাঠনিক ধর্ম, এই অধ্যায়ে ইয়ং গুণাঙ্ক ও প্রযুক্তি বল এবং পয়সনের অনুপাত, এই দুইটা টপিক অনেক ভালোভাবে তোমরা পড়ে নিবা। তারপরে তোমাদের কৃতকাজ, এখান থেকে তোমাদের খ নাম্বার অংশে, সৃজনশীলের খ নাম্বার অংশে প্রশ্ন এসে থাকে। তো তোমরা কৃতকাজটাও ভালোভাবে দেখে নিবা। তারপরে দেখো অধ্যায় ৮ পর্যায়বৃত্ত গতি। তো এখান থেকে তোমরা সরল ছন্দিত স্পন্দন, এটা কিন্তু তোমরা খুবই খুবই ভালোভাবে পড়ে নিবা, কারণ এটা খ নম্বরে তোমাদের প্রশ্ন এসে থাকে, এটা খুবই ইজি প্রশ্ন হয়ে থাকে। তারপরে দেখো তোমাদের সরল দোলক ও পাহাড়ের এইচ নির্ণয় বা পাহাড়ের উচ্চতা যে নির্ণয়, এটা নিয়ে কিন্তু একটা অঙ্ক প্রত্যেক বছর কিন্তু প্রত্যেকটা শিক্ষা বোর্ডে এসে থাকেই। তো তোমরা এটা কিন্তু খুবই ভালোভাবে পড়ে নিবা, এই উচ্চতা নির্ণয় বা এই যে পাহাড়ের এইচ নির্ণয়, এই অঙ্কটা তোমরা ভালোভাবে দেখে নিবা, কারণ এখান থেকে একটা অঙ্ক মাস্ট বি থাকবেই। তারপরে সরল সন্ধিত কণার গতি ও স্প্রিং, এখান থেকেও কিন্তু তোমাদের
অঙ্ক থাকে, এটা গ নাম্বারে এসে থাকে মোটামুটি। কাজেই তোমরা এখান থেকে যে টপিকটা বেশি পড়বা সেটা হচ্ছে সরল দোলক বা পাহাড়ের এইচ নির্ণয়। এটা কিন্তু নিয়ে মাস্ট বি প্রশ্ন থাকবেই, এটা নিয়ে সৃজনশীল তোমাদের থাকবে। কাজেই তোমরা এই অংশটা অনেক ভালোভাবে পড়ে নেবা এই পর্যায়বৃত্ত গতি থেকে, তাহলে তোমাদের এখান থেকে একটা সৃজনশীল 100% তোমরা অ্যান্সার করতে পারবা। তারপরে দেখো তোমাদের দশম অধ্যায়। তো দশম অধ্যায়ে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। এখান থেকে তোমাদের বয়েলের সূত্র, চার্লসের সূত্র, তারপর তোমাদের আদর্শ গ্যাসের সমীকরণ, এই টপিকটার উপরে কিন্তু প্রত্যেক বছরই তোমরা দেখো প্রত্যেক বছরই প্রশ্ন এসেছে প্রত্যেকটা শিক্ষা বোর্ডে। কাজেই তোমরা এই টপিকটা অনেক ভালোভাবে পড়ে নিবা, কারণ এখানে বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র নিয়ে কিন্তু একটা প্রশ্ন মাস্ট বি থাকবে। এটা খ নাম্বারে থাকতে পারে, গ নাম্বারে থাকতে পারে, বা ঘ নাম্বারে অঙ্ক থাকতে পারে, গ নাম্বার এবং গ নাম্বারে অঙ্ক থাকতে পারে, এবং এই সূত্রটা খ নাম্বারেও চলে আসতে পারে। তারপরে দেখো বর্গমূল, গড়, বর্গবেগ ও গতিশক্তি, এটা যদি অঙ্ক আসে তাহলে কিন্তু গ নাম্বার এই অঙ্কটা অবশ্যই থাকবে। তারপরে হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা, এটা কিন্তু ঘ নাম্বারে কিন্তু 100% এই আপেক্ষিক আর্দ্রতার অঙ্কটা কিন্তু তোমাদের থাকবেই। কাজেই এই বিষয়টি তোমরা কোনোভাবেই স্কিপ করবা না। তো এই হচ্ছে তোমাদের যে অধ্যায়গুলো সাজেশনে দিয়েছি, একদিনে তোমরা যদি এই টপিকগুলো যদি কভার করো প্রত্যেকটা অধ্যায়ের, তাহলে দেখবা যে ইনশাআল্লাহ তোমাদের এ প্লাস নিশ্চিত হয়েছে, এবং খুবই অল্প পড়ে তোমরা কিন্তু এই এ প্লাস কারেক্ট করতে পারছো। এবং তোমাদের মেন মেন যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো তোমাদের এই ভিডিওতে কিন্তু দেখিয়ে দিয়েছি, এগুলোই তোমরা কভার করে যাবা, তাহলে ইনশাআল্লাহ তোমাদের কমন পড়ে যাবে। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।